দর্শক আমন্ত্রণ সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলায় আপনাদের সাথে আছি আমি আতাউর কাউসার। শুরুতেই জানিয়ে দিতে চাই সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গে 10 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় নেতাকর্মীর ঢল। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। কৃষিভিত্তিক শিল্প গড়ার প্রতিশ্রুতি। রাতভর জেলায় জেলায় নজিরবিহীন প্রচারণায় তারেক রহমান। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। সন্ধ্যায় রাজধানীর ভাসানটিকে যোগ দেবেন জনসভায়। ছুটির দিনে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ। পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতির মাঠে উত্তাপ। পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা। এবং প্রতি বছরের পাহাড়ি ঢল আর উপকূলীয় জলোচ্ছ্বাসে বিপর্যস্ত ফেনীবাসী। পূরণ হয়নি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। ভূমিদস্যুদের থাবায় বিলীন হচ্ছে চারণভূমি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা ফেনী। সীমান্ত ঘেঁষা অবস্থান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের জেলা হওয়া এবং নানান বড় বড় মৎস্য প্রকল্প, প্রবাসী আয়, এ ধরনের নানান কারণে এ জেলার অর্থনৈতিক গুরুত্বই আলাদা। তিলোনিয়া এবং মুহুরী নদীর অববাহিকায় গড়ে ওঠা এ জেলার নানান সম্ভাবনার বিষয় থাকলেও নানান অব্যবস্থাপনা এবং নানান দুর্নীতির কারণে এ জেলা এখনো পর্যন্ত সেই সম্ভাবনার মুখ দেখেনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই মাহেন্দ্রক্ষণে আমরা এই মুহূর্তে আছি ফেনী ৩ আসনের সোনাগাজী উপজেলায় এবং এখানে কথা বলবো আমরা ভোটারদের সাথে, জানার চেষ্টা করব তাদের নানাবিধ সমস্যা এবং যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে আসবেন তাদের কাছে তাদের প্রত্যাশার কথা। শুরুতেই যেতে চাই, এখানে কয়েকজন ভোটারের সাথে কথা বলতে চাই, তাদের প্রত্যাশার কথাগুলো জানতে চাই। এই মুহূর্তে একজন নারী ভোটার আছেন, তার সাথে আমরা কথা বলবো। আমন্ত্রণ সময় সংবাদের আজকের আয়োজনে, আপনি বসুন প্লিজ। কদিন পরেই নির্বাচন, আপনার কাছে জানতে চাই যে আপনাদের প্রত্যাশা কি এবং নারী ভোটারদের বিশেষ করে প্রত্যাশা কি থাকবে, এবং একই সাথে জানতে চাই নারী নেতৃত্বের বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে আপনার। ধন্যবাদ সময় সংবাদকে। আহ, একজন নারী হিসেবে, সমাজের একজন সচেতন নারী হিসেবে আমি আমার প্রথম যেই আকাঙ্ক্ষাটা সেটা হচ্ছে, আমরা প্রায় সময় বিভিন্ন দলকে বলতে শুনি নারীকে এগিয়ে আনা, নারী নেতৃত্ব, নারী ক্ষমতায়ন, এসব বিষয়ে ওনারা অনেক টাইপের কথার কথা অনেক বুলি ঝাড়েন। কিন্তু সত্যিকার অর্থে যখন নারীকে সত্যিকার অর্থে এগিয়ে আনার ব্যাপার হয়, নেতৃত্বের ব্যাপার হয়, নারী দ্বারা নেতৃত্ব বা নারীকে বলিষ্ঠ একটা ভূমিকা নিয়ে যাওয়ার ব্যাপার হয়, তখন তাদেরকে দেখি যে আমরা নারীকে সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যাওয়া হয় না। নারীকে এগিয়ে নিয়ে গেলে তারা তাদের সম্মানহানি বা এসব বিষয়কে প্রাধান্য দেয় বেশি। তো আসলে সত্যিকার অর্থে একজন সচেতন নারী হিসেবে আমি যেটা চাইবো, আমাদের দেশের 50%ই নারী, 50% না 51% নারী। তো নারী ভোটার যেহেতু বেশি, নারীদেরকে একটা নারী আরেকটা নারীকে যেভাবে বুঝাতে পারবে, যেভাবে তাদের মনের কথাগুলো জানতে পারবে, সেটা একজন পুরুষ হয়তো বা পারবে না। সেক্ষেত্রে নারী নেতৃত্বকে প্রাধান্য দেওয়া, নারীদেরকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আনা, কর্মক্ষেত্রে এবং কি নেতৃত্বের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নারীদেরকে এগিয়ে আনার ক্ষেত্রে যেই সরকার বা যারা বেশি আসলে ভূমিকা রাখবে, আমি আমার ভোটটা এবং আমার চিন্তা থেকে আমার কার্যক্রমেও আমি চেষ্টা করব তাদের সাথেই থাকার, তাদেরকে সমর্থন করা। ধন্যবাদ আপনাকে। আরেকজন ভোটার এখানে আছেন, তরুণ ভোটার, তার কাছেও জানতে চাই আসলে আপনার প্রত্যাশাটা কি যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে। ধন্যবাদ। প্রথমত হচ্ছে, আমরা ইলেকশন যখন শুরু হয় তখন আমরা আমরা জনপ্রতিনিধিকে খুব কাছ থেকে দেখি, কিন্তু অনেক প্রতিশ্রুতির ফুলঝুরি থাকে, কিন্তু ইলেকশন যাওয়ার পর যখন জনপ্রতিনিধি নির্বাচিত হয় তখন আসলে ওই প্রতিশ্রুতির কিছুই আমরা দেখতে পাই না, প্রতিফলনও হয় না মাঠে। তো আমরা জনপ্রতিনিধির কাছে, আমি যেহেতু একটা ক্রীড়াবিদ, আমি আমি যেহেতু একটা ক্রীড়াবিদ, আমাদের জনপ্রতিনিধির কাছে একটাই চাওয়া যে অন্তত মানে উপজেলা এবং জেলা পর্যায়ে অন্তত একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম তৈরি করা, এবং ক্রীড়াকে এবং খেলাধুলাকে আপনার রাজনৈতিক আওতার বাইরে রাখা। যারা ক্রীড়াবিদ আছে বা ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া। ধন্যবাদ। অর্থাৎ ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হবে, এটি আপনার চাওয়া। একজন প্রবীণ ব্যক্তি আছেন, আমরা আপনার কাছেও জানতে চাই অতীতের রাজনীতি এবং বর্তমানের রাজনীতির বিষয়ে বলুন, অতীতের ভোট এবং বর্তমানের ভোটের বিষয়ে বলে কি ধরনের এখন নির্বাচন আপনারা চান সে বিষয়টি জানতে চাই। আমরা চাই যে সন্ত্রাসমুক্ত, যিনারা আমাদেরকে মানে
ঠিক মতো পরিচালনা করতে পারবে এই রকম একটা প্রতিনিধি আমরা চাই। ধন্যবাদ। খুব সংক্ষিপ্ত কিন্তু অনেক বড় মেসেজ তিনি দিয়েছেন। আমাদের ডান পাশে আরও অনেকেই আছেন, আমরা তাদের সাথেও কথা বলতে চাই। আরেকজন তরুণ ভোটার এখানে আছেন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। একটু জানাবেন যে এই নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ সময় সংবাদকে আমার নির্বাচনী প্রচারে সংক্ষিপ্ত। আমাদের এটা নদী কবলিত এলাকা। দেখি আমাদের 24-এর নির্বাচন, এই 5 আগস্টের পরে স্বৈরাচার পতনের পরে একটা বন্যায় আমাদের এই নদী খাওয়ানটা বিতরিত হওয়ার কারণে, পুড়ে যাওয়ার কারণে, বালু ভরাট হয়ে যাওয়ার কারণে পানি যাইতে পানি নিকাশার কাজগুলো এখন আমাদের করা হয়। এটা নিয়ে আমার যে সরকার আসে তার কাছে আমার একটা অনুরোধ। আপনার কাছে একটু জানতে চাই যে আপনার প্রত্যাশাটা একটু জানান আমাদের। আমরা ভোট দিব, বিশেষ করে যে তরুণ প্রজন্ম ভোট দিবে। বিগত তারা 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। তো এখানে প্রত্যাশিত তরুণ আমরা ভোট কাকে দিব এই প্রশ্নটা আমরা নিজেকে করি। আমরা দেখেছি যে একটি দলের শুরু থেকে মার্কা থাকে। এই মার্কা ছায়াতলে এসে কিছু ব্যক্তি মার্কাকে প্রশংসিত করেন, আবার কেউ এসে এটা কলঙ্কিত করেন। তো আমাদের যে তরুণ ভোটার, এরা আসলে এবার মার্কা থেকে ভোট দিবেন না, এটা ব্যক্তি দেখে ভোট দিবেন। এবং এই ব্যক্তির কাছে আমাদের অনেক প্রত্যাশা, একটি ইতিবাচক ন্যায়ভিত্তিক এবং সমতার রাষ্ট্র গঠন হবে এবং মানুষের যে জন আকাঙ্ক্ষা 5ই আগস্টের পরবর্তী, সে আকাঙ্ক্ষার পরিপূর্ণ বাস্তবায়ন হবে। ধন্যবাদ। আরও কথা বলতে চাই, এখানে নারী ভোটার আরও আছেন, ওনাদের সাথেও কথা বলবো। আপনার সাথে একটু কথা বলতে চাই যে আমি যতটুকু শুনেছি এর আগে আপনি একজন শিক্ষক, তো যিনি নির্বাচিত প্রতিনিধি হয়ে আসবেন শিক্ষা সংশ্লিষ্ট খাতে তার কাছে চাওয়ার কি আছে আপনাদের? আমি একজন শিক্ষক হিসাবে আমার চাওয়ার হচ্ছে, আমি যেহেতু একটা সোনাগাজী গার্লস পাইলট হাই স্কুলের শিক্ষক, সে সুবাদে আমি বলবো নারী শিক্ষার গতানুগতিক আরও বেশি গতিশীল যেন হয়। কারণ মেয়েদের খরচাপাতির ভয়ে হোক, বাবারা যে কোনোভাবে হোক এদেরকে বাল্যবিবাহ দিয়ে দেয়। এই বাল্যবিবাহ একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আসছে না, তাদের সন্তানাদি শিক্ষিত হতে পারছে না। আমি যেই পরিবেশ পাবো, আমি তো ওই পরিবেশে আমার বাচ্চাকে দেব। তো ওই পরিবেশ উন্নয়নে নারী শিক্ষা অবশ্যই দরকার। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন নারী শিক্ষা বান্ধব একটি পরিবেশ যেন করা হয়। অবশ্যই আপনার কাছেও একটু জানতে চাই যে আমরা ফেনী জেলায় আসলে শিক্ষার যে পরিবেশ সেটি কেমন, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে কিনা কেমন মনে করছেন? অবশ্যই পাবলিক শিক্ষার প্রয়োজন আছে, এখানে দরকার। কারণ এরা উচ্চশিক্ষার জন্য এরা অনেক দূরে যাইতে হয়, ঢাকা যাইতে হয়, চিটাগাং যাইতে হয়। আমাদের ফেনী যদি ওই ধরনের একটা কিছু হয় তাহলে খুব ভালো হবে। ধন্যবাদ আপনাকে। শিক্ষার পাশাপাশি অন্যতম আরও একটি যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে স্বাস্থ্যের বিষয়। আমরা স্বাস্থ্যের বিষয়ে একটু কথা বলতে চাই যে ফেনীতে স্বাস্থ্যসেবার অবস্থা কি এবং স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে জনপ্রতিনিধিদের কাছে তাদের চাওয়াটি কি, একটু আপনি জানান। ধন্যবাদ সময় টিভিকে। আসলে আপনারা জানেন ভৌগোলিক দিক থেকে ফেনীর অবস্থান অনেক উন্নত। তাছাড়া আমরা যদি চিন্তা করি সারা বাংলাদেশের ধনীর তালিকায় ফেনী হচ্ছে 5ম, কিন্তু সেই 5ম অবস্থা থাকার পরও ফেনীর রেমিটেন্স যোদ্ধা অনেক বেশি, যারা বাইরে থেকে আমরা প্রচুর রেমিটেন্স পাই। কিন্তু এই ক্ষেত্রেও অতীতে আমরা দেখে আসছি যে অতীতে যারা গভর্নমেন্টে ছিল, যারা অতীতে প্রতিনিধি ছিল, আমরা তাদেরকে বারবারই বলেছিলাম যে ফেনীতে আমাদের সবচেয়ে বড় সমস্যা স্বাস্থ্যখাত, যে আমাদের একটা হসপিটাল দরকার ছিল, যেই হসপিটালটা আমাদের পুরো ফেনী জেলা নয়, ফেনীর আশেপাশে মিরেশ্বরাই, সীতাকুণ্ড, নোয়াখালী, কুমিল্লা, রামগড়, এই বৃহত্তর একটা জেলা, কিন্তু মূল অবস্থান কিন্তু ফেনীতে। তো বিভিন্ন জায়গার লোকজন আসে, কিন্তু আমরা ফেনীতে সেই স্বাস্থ্যসেবা দিতে পারি না। আমাদের ফেনীতে যেই স্বাস্থ্যকেন্দ্রটা এখন আছে, যে গভর্নমেন্টের 250 বেডের যে ইয়াটা আছে, ওটা নিজে একটা মৃত অবস্থায় আছে, যার কারণে আমরা যে সুযোগ সুবিধা পাওয়ার কথা আমরা গভর্নমেন্ট থেকে সেই সুযোগ সুবিধা পাচ্ছি না। তো এটা আমাদের দীর্ঘদিনের ফেনীবাসী সবারই একটা দাবি ছিল, আমরা ফেনীতে একটা মেডিকেল করার জন্য আমাদের যে পর্যাপ্ত জায়গা, সেটাও কিন্তু আমাদের ফেনী বর্তমানে যে অবস্থানে আছে ওখানে মেডিকেল কলেজ করার জায়গাও আছে। এরপরও আমরা সরকারকে বারবার অনুরোধ করার পরেও বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক সভা সবাই কিন্তু এই মেডিকেল কলেজের ব্যাপারে তাদের একটি প্রাণের দাবি যে ফেনীতে একটি মেডিকেল কলেজ যেন স্থাপন করা হয়। ফেনীতে স্বাস্থ্যের কথা বললাম, শুরুতে যে বিষয়টি জানিয়েছিলাম যে অর্থনৈতিক একটি সুনাম ফেনীর রয়েছে, তো সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের বিষয় চলে আসে। আপনার কাছে একটু জানতে চাই যে ফেনীর ব্যবসা বাণিজ্যের যেই সম্ভাবনা সেটি আসলে কেমন দেখছেন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে কিনা ফেনীতে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি যে কোনো ব্যবসা আপনি করতে চান, দেশে করেন আর এক্সপোর্ট করেন, যেটাই করেন, আপনার পূর্ব শর্ত হলো ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার একটা দারুণ জিনিস। কেউ আপনার ল অ্যান্ড অর্ডারের খারাপ দেখে
আমি একটা আপনার বলতে পারি, রিসেন্টলি একজন জাপানি লোক এসেছিল, এই আমি ঢাকায় পেয়েছি, উনি একটা করবে ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি। উনি দেখে টেকে ঘুরে জায়গা টাকা পাওয়ার যে সমস্যা দেখলো, আর যা আমাদের ল অ্যান্ড অর্ডার প্লাস ট্রাফিক, ওটা দেখে বলো যে ইট ইজ বেটার আমি ব্যাংক ইয়েতে চলে যাই, ভিয়েতনামে চলে যাই। এইটা হলো আপনার, আপনি যাই বলেন, আপনিও যদি কোথাও একটা পুঁজি করেন, এই যে এখানে যে ছোট ছোট দোকানগুলি আছে, ও যদি এই পুঁজিটা নিয়ে ব্যবসাটা করে যদি বাসায় না নিতে পারে, চাঁদাবাজি গুন্ডামি সুন্ডামি যদি থাকে, তো ও করবো কেন? একই জিনিস আমাদের বড় বড় ব্যবসায় তো আমরা দেখলাম, এই যে এটার জন্য। আর সরকারের যে আপনার যে সাংঘাতিক জাল, একটা জিনিস আপনার একটা ফ্যাক্টরি করতে যে ভোগান্তি, এই ভোগান্তিতে লোক ইচ্ছা থাকলেও আসতে চাচ্ছে না। আমাদেরকে যদি কিছু করতে হয়, ফার্স্ট থিং হলো আমাদের ল অ্যান্ড অর্ডারটা সুষ্ঠু হতে হবে, যেখানে মানুষ নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারবে। আর ঘুষ হলো আমাদের একটা মহামারী আকারে, যার জন্যে ইচ্ছা থাকলেও কেউ করে না। আপনি যেটা ভাবেন যে আমরা যদি এই যে বাইরে দুগুলি ডলার আসে আমাদের ওয়ার্কাররা পাঠায়, কেউ কিন্তু কোথাও খাটাচ্ছে না। না খাটার কারণ কি? সে জানে যে এই টাকা দিয়ে সে ভালো আউটপুট উঠাতে পারবে না। এখন কিন্তু আপনি একই জিনিস যদি বলেন, আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে ফরেন লোক পাঠায় গভর্নমেন্ট লেভেল, ওরা ট্রেনিং করে বাইরে পাঠায়, ওখান থেকে যা টাকাটা আসে গভর্নমেন্টে জমা হয়, ওর থেকে ছেলেটারে ওর ফ্যামিলিকে দেয়, বাকিটা রেখে দেয়। যেমন 10 বছর পর সে আসলে তার একটা হিউজ অ্যামাউন্ট থাকে, তখন গভর্নমেন্ট তার ব্যাকআপ দেয়, তুমি কিছু করতে চাইলে করো। কিন্তু আমাদের সেখানে তো সেটা নাই। ইন্ডাস্ট্রিতে এমনি হবে না। শ্রমিক অসন্তুষ্ট, পার্টিগুলা শ্রমিকদেরকে উস্কায়, যখন যে আসে সেই উস্কায়। তো এই যেখানে আপনি কোনো ইনভেস্টমেন্ট আশা করেন না, করবেনও না, আনলেস আনটিল আমাদের ল অ্যান্ড অর্ডার না হয়। এটা একমাত্র নাহলে ইনভেস্ট করার মতো অনেক লোক আছে। জি, আচ্ছা, আপনি বলতে থাকেন তো। এই যে তাহলে বিনিয়োগ বান্ধব পরিবেশটি আসলে আমরা আমাদের খালি ফেনীতে না, বাংলাদেশে বিনিয়োগ বান্ধব এখনো হয়নি। হবে কি কখন হবে তাও। সেক্ষেত্রে সুনির্দিষ্ট দুই একটি পয়েন্ট কি বলতে পারেন, যে কোন বিষয়টি ল অ্যান্ড অর্ডারের কথা বললেন? এক নম্বর ল অ্যান্ড অর্ডার, তারপরে আপনার গ্যাসের সংকট, ইলেকট্রিসিটি সংকট, এগুলি নিতে ঘুষ হাবিজাবি করতে হয়। তারপরে নানা রকমের অফিসিয়াল আপনার ঝামেলা, এই নোবডি ইজ ইন্টারেস্টেড। অনেক সুবিধা থাকলেও পারবে না। আমি কি আবার ধরেন, আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে জড়িত, ওয়াটার ইউজার্স ফেডারেশন, আমি সেক্রেটারি জেনারেল। আমারও ধরুন 18 থেকে 20,000 হেক্টর জমি ফেনী অল ওভার। এখানে এই যে আপনি যে বাটটা দেখলেন, এটার উপর নির্ভর করে হয়েছে। ধন্যবাদ। তারপরে আমরা এটাই বলতে চাচ্ছি যে যেন আপনার বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরি হয়। আমরা আরও একজনের কাছে একটু জানতে চাই, আপনিও যদি এই বিষয়টি নিয়ে আমাদেরকে কিছু বলেন, যে আসলে ফেনীর ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিতে এবং অর্থনৈতিক যে অবদান রাখার জন্য আসলে বিশেষ কি করণীয়? যে ফেনীর আশপাশে ইতিমধ্যে সোনাগাজী এবং আমাদের জোড়াগঞ্জ মিশ্র অঞ্চলে যে শিল্পাঞ্চল গড়ে উঠেছে, তো এখানে একটি বিনিয়োগ বান্ধব এনভায়রনমেন্ট অলরেডি আছে। ইচ্ছে করলে বিদেশ থেকে বিদেশিরাও এসে এখানে বিনিয়োগ করতে পারে, পাশাপাশি দেশের যে শিল্প উদ্যোক্তা আছে তারাও এখানে বিনিয়োগ করতে পারে। তবে তার আগে যে দক্ষ জনশক্তি সাপ্লাই দেওয়ার জন্য ফেনীতে এখানে একটা মানে দক্ষ জনশক্তি সাপ্লাইয়ের জন্য একটা ইনস্টিটিউট প্রয়োজন, যেখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বললে ভুল হবে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে। যেমন ধরেন আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে যে পেশেন্ট টেকনোলজি বা বিভিন্ন কাজের যে ক্ষেত্রগুলো আছে, তাদেরকে এখানে কর্মক্ষেত্রে এই দক্ষ শ্রমিক তৈরির জন্য এখানে একটা ইনস্টিটিউট করা। ধন্যবাদ। একই সাথে আরেকটি জিনিসও মনে পড়লো, যে ফেনী আমরা দেখেছি যে মৎস্য চাষ হয় প্রচুর, কিন্তু মৎস্য গবেষণাগার কি আছে ফেনীতে? ধন্যবাদ সময় টিভিকে। আমাদের এই ফেনীর এই উপকূলীয় এলাকায় সোনাগাজীর চরাঞ্চলে মুড়ি রেগুলেটরের সামনে এ ধরনের একটা আয়োজন করার জন্য আমরা অনেক দিন অবহেলিত আছি বলতেই হয়। আপনাদের মাধ্যমে যদি আমরা আজকের এই বিষয়টা দেশের ফুটিয়ে তোলা হয় সরকারের সামনে, তাহলে হয়তো আমরা উপকৃত হব। আমরা এই মুড়িবাজার সোনাগাজী রেগুলেটর দক্ষিণ পাশে পুরো চট্টাই মৎস্য প্রকল্প এলাকা। কারণ আমি এখন যেখানে আছি মুড়িগড়ের রেগুলেটরের সামনে, এর পশ্চিম পাশেও মৎস্য প্রকল্প এলাকা, পূর্ব পাশেও মৎস্য প্রকল্প এলাকা, উত্তর পাশে আপনার ধানি জমি আর বিভিন্ন রবি শস্য ফলন বলা হয়। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত এই পাশে যেই নদীটা দেখতেছেন, এই নদীটা কিন্তু ভর্তি হয়ে গেছে, নদীর নব্যতা হারিয়ে ফেলছে। নদীটা ড্রেজিং করা অবশ্যই জরুরি, কারণ মৎস্য চাষের মাছ যখন পুকুর সেচ দেওয়া হয় তখন পুকুরের নতুন করে পানি দেওয়ার সুযোগ থাকে না।
তাকে মাছও ভালো উৎপাদন হয় না। আর মাছের মৎস্য খাতের গবেষণা কেন্দ্র ফেনী অঞ্চলের নেই, শুধু একটা ধান গবেষণা ইনস্টিটিউট আছে, তার থেকেও আমরা অনেক সুফল পাইতেছি না। ধরেন মৎস্য চাষের একটা প্রকল্প ফেনীতে একটা অফিস আছে, সেখানে তাহলে ধান চাষের জন্য যে গবেষণাগার আছে সেটি থেকে সুফল চান এবং মৎস্য গবেষণাগারও যেন হয় সেটিও আপনারা চান। ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মীরা প্রতিনিয়ত এই ফেনীতে নানান সংবাদ সংগ্রহ করে থাকেন এবং যে সমস্যাগুলোর কথা বলছেন এই ফেনীবাসী, তারা বিভিন্ন সময় এই সমস্যাগুলো নিয়ে প্রতিবেদনও সংগ্রহ করেছে। সজল, আপনাকে ধন্যবাদ। একটু আমাদের জানাবেন যে এই যে বিভিন্ন সময় তো আপনি নানান প্রতিবেদন করেছেন, যে কোন কোন সমস্যাগুলো আসলে হাইলাইট করতে চান? আসলে জানেন যে প্রতিবেদনে দেশের একটা আমাদের যে জেলা ফেনীতে সমস্ত কিছু এক প্রতিবেদনে বা কয়েকটা প্রতিবেদনে উঠে আসা সম্ভব না। তারপরেও আমরা চেষ্টা করেছি কিছু সমস্যা সম্ভাবনা তুলে ধরার জন্য। এর মধ্যে আপনারা জেনেছেন যে ফেনীর অন্যতম যে চাহিদা মানুষের একটি মেডিকেল কলেজ স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুটি ঝুঁকিপূর্ণ জায়গা আছে, সেটা জায়গায় পাতাল অথবা উড়াল সেতু করার, ফ্লাইওভার করার। এছাড়াও আপনাকে অন্যতম একটি বিষয় যেটি আমার রিপোর্টে উঠে আনা সম্ভব হয়নি, তার মধ্যে হচ্ছে 24-এর বন্যায়, যদিও এটা ফেনীর বাইরে এবং ফেনী লাগোয়া, যে মুসাপুর রেগুলেটর ফর্ম যেটা বন্যার পানিতে বিলীন হয়ে গিয়েছে এবং এই বিলীন হওয়ার মধ্য দিয়ে শুধু ফেনীর অংশে নয়, আমাদের যে কোম্পানিগঞ্জ যে ছাতের যে নোয়াখালী এলাকার এই দুটি জেলার কয়েকটা উপজেলার মানুষ খুব বাজেভাবে নদী ভাঙনের কবলে পড়েছে এবং মানুষ সেটা কল্পনাও করেনি যে এইভাবে নদী ভাঙন হতে পারে। এবং এই যে নদী ভাঙন হচ্ছে এটার কোনো প্রতিকারও তারা খুঁজে পাচ্ছে না, কারণ জানেন যে সেখানে আরেকটি রেগুলেটর ফর্ম এটা স্থাপন করা ছাড়া এই নদী ভাঙন কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয়। কিন্তু আপনার একটি প্রতিবেদন আজকে প্রচার, এখন এই মুহূর্তে প্রচার হবে, আমরা আগে সেই প্রতিবেদনটি একটু দেখে আসি। আমার সহকর্মী আতিয়া সজলের প্রতিবেদনটি দেখতে চাই। 1821 সালে প্রতিষ্ঠিত ভারতবর্ষের ভুলুয়া জেলা 1868 সালে আনুষ্ঠানিকভাবে নোয়াখালী জেলা হিসেবে নামকরণ করা হয়। নোয়াখালীর মহকুমা থেকে 1884 সালে ফেনী জেলার জন্ম। 6 উপজেলা, 5 পৌরসভা ও 3টি সংসদীয় আসনের এ জনপদে রয়েছে ভাষা আন্দোলনের ভাষা শহীদ আব্দুস সালামের আত্মত্যাগ। মহান মুক্তিযুদ্ধের সাথেও রয়েছে ফেনী জেলার এক অনবদ্য এবং গৌরবোজ্জ্বল ইতিহাস। এই জেলার বিভিন্ন মুক্তিযোদ্ধার পাশাপাশি 31 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছে, যাদের অবদানের কারণে 16 ডিসেম্বর নয় 6 ডিসেম্বর ফেনী হানাদার মুক্ত হয়েছিল এবং ওই দিনেই ফেনীতে উঠেছিল স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা। কবি নবীনচন্দ্র সেন, ভাটিরবাগ শমশের গাজী, পণ্ডিত হাবিবুল্লাহ বাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি স্যার এফ রহমান, শহীদ জহির রায়হান, শহীদ শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক সেলিনা পারভিন, শহীদ ফয়জুল মহি, নাট্যকার সেলিম আল দিন এবং সদ্য প্রয়াত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ দেশখ্যাত অসংখ্য গুণীজন। বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তির সূচকে ফেনী দফায় দফায় শীর্ষে অবস্থান করলেও এখন দেশের দ্বিতীয়। প্রবাসীদের আয়, আবাসন ও ভোগবিলাসে ব্যয় হলেও অনুকূল পরিবেশের অভাবে উৎপাদনশীল খাতে ব্যয় হয় না। পার মান্থ আমার এখানে অ্যাবাউট 35 থেকে 40 কোটি টাকা, অনেক ক্ষেত্রে এর বেশিও আসে। পারিবারিক খরচের জন্য রেমিটেন্সটা আসে। ফেনীর যেই রেমিটেন্স আসতেছিল এটাকে যদি যথাযথভাবে যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে আমাদের এই দেশেও বড় মাঝারি ইন্ডাস্ট্রি করা সম্ভব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালেই দেশ জুড়ে যোগাযোগ। এই যোগাযোগ ব্যবস্থাই ফেনীকে সমৃদ্ধ করেছে ব্যবসা বাণিজ্যে। তবে মহাসড়কের লালপোল ও বিসিক শিল্প এলাকায় উড়াল সেতু বা পাতাল সেতু না থাকায় এ যেন মরণ ফাঁদ। এই দুইটি জায়গায় হচ্ছে আমাদের জন্য মরণ ফাঁদ। এটা যদি ওভারপাস কিংবা আন্ডারপাস করা হয় তাহলে এই মরণ ফাঁদ মানে মানুষের মৃত্যুর যে মিছিল রয়েছে সেটি অনেকাংশে কমে আসবে। সরকারি বেসরকারি মিলিয়ে জেলায় অসংখ্য হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠলেও বেশিরভাগই ব্যয়বহুল, দরিদ্র মানুষের নাগালে তা অনেকটা বাইরে। অন্যদিকে 250,000 জেলার হাসপাতালটি রয়েছে নানা ঘাটতি। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি থাকলেও তা এখনো উপেক্ষিত। শুধু ফেনী না, আশেপাশের নোয়াখালী, কুমিল্লা এবং মিরসরাই থেকেও অনেক রোগী আসে। উন্নত চিকিৎসা পেতে হলে অবশ্যই এখানে একটা মেডিকেল কলেজ দরকার। শতবর্ষীয় কমপক্ষে 10টি শিক্ষা প্রতিষ্ঠান এই জনপদের গৌরব বহন করছে। সরকারি বেসরকারি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও এখানে নেই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেটিকে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় বলি, এটি আমাদের দীর্ঘদিনের দাবি। প্রত্যাশা করি অচিরেই এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে।
ফেনী জেলাকে ঘিরে রেখেছে 5টি নদী। এর মধ্যে উজানে ভারতীয় পানি আগ্রাসনের শিকার হয়ে মুহুরী, কহুয়া আর সেলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনে 24-এর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছিল জনজীবন। সেই ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণেও নয় হচ্ছে বলে ক্ষোভ জেলার উত্তরের জনপদের মানুষের। শুকনো মৌসুমে নদীর পানি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দিলে কৃষকরা যে চাষাবাদ যে শেষ কার্যক্রম আছে ওই কার্যক্রম থেকে বঞ্চিত হয়। আশ্বাস আর চাই না, আমরা চাই যে এটি আসলে সঠিক একটি বাস্তবায়নের মাধ্যমে সমগ্র জেলাটাকে নদী পাড়ের যে বাসিন্দারা আছে তাদেরকে একটি সুরক্ষিত জীবন যেন দিতে পারে সরকার। অন্যদিকে জেলার ভাটিতে দক্ষিণাঞ্চলের উপকূলীয় উপজেলা সোনাগাজীতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর মুহুরী সেচ প্রকল্প রয়েছে। এখানে গড়ে উঠেছে দেশের প্রথম বায়ু ও সৌর বিদ্যুৎ কেন্দ্র। অসংখ্য মৎস্য খামার, দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলও এখানে। তবে এরই আড়ালে ভূমিদস্যুদের করাল গ্রাসে বিলীন হচ্ছে চারণভূমি, ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি। কার থেকে কে ইজারা নিছে সেটা বলে না, শুধুমাত্র পলিটিক্যালি পাওয়ার খাটিয়ে এবং প্রশাসনকে দিয়ে বিভিন্ন সময় হয়রানি করে, যার কারণে সাধারণ মানুষ যে যার জায়গা সে বলতে পারতেছে না যে এটা আমার জায়গা। সোনাগাজীর এই ভূমি রক্ষার স্বার্থে, এই ফসলাদি জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে আউটার বেড়িবাঁধটা অতি প্রয়োজনীয়। 103 কিলোমিটার ভারতীয় সীমান্তের ফেনীর 6টির মধ্যে 4টি উপজেলায় সীমান্ত লাগোয়া। এর মধ্যে পরশুরামের বিলনী স্থল বন্দরে বাংলাদেশ থেকে ভারতে সীমিত আকারে শুধু সিমেন্ট রপ্তানি হলেও আমদানি অনেকটা শূন্যের কোঠায়। এই বিলনী স্থলবন্দর যে কারণে দেওয়া হয়েছে দ্বিপাক্ষিক যে বাণিজ্য সেটা যেন হয়, যাতে করে এক পাক্ষিক কেউ ভোগ না করে আরেক পক্ষ যাতে বঞ্চিত না হয়। 928 বর্গ কিলোমিটার আয়তনের ফেনী জেলায় 2022 সালের জনশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা হল 16,48,896 জন। এর মধ্যে জেলায় মোট ভোটার সংখ্যা 13,16,536 জন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দর্শক, আবারও আমন্ত্রণ ফেনী 3 আসনে সোনাগাজীতে, যেখানে আমরা আছি এই মুহূর্তে ফেনীর ভোটারদের সাথে। আবারও তাদের সাথে কথা বলতে চাই। ফেনীর আসলে জলাবদ্ধতা একটি বড় সমস্যা, সেই জলাবদ্ধতার বিষয় নিয়ে কথা বলতে চাই। এখানে একজন তরুণ ভোটার রয়েছেন, আপনার সাথে একটু জানতে চাই যে জলাবদ্ধতার সমস্যার বিষয়টি। ধন্যবাদ সময় টিভি। আসলে আমাদের এই অঞ্চলটাতে আপনি দেখেছেন যে উপকূলীয় এলাকা, পাশাপাশি জলাবদ্ধতা বিষয়টা আসলে আমরা জন্মের পর থেকে খুব একটা দেখিনি এইভাবে, যে হঠাৎ করে গত বছর বিশেষ করে 24 সালে আমাদের এখানে যে ভয়াবহ বন্যা, সেই বন্যাটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। সেটা ভারতীয় যে বাঁধ, সে বাঁধ আমাদের বাংলাদেশে হাসিনা ফ্যাসিজম পরবর্তী তারা ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের মানুষের প্রতি আক্রমণাত্মক, এই কারণে তারা এই বাঁধ কেটে দেয়, যার কারণে আমাদের পুরো ফেনী এই অঞ্চলটা বন্যা পানিতে ভেসে যায়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার সমস্যা তো রয়েছে, যার কারণে আমরা শুনেছি বিভিন্ন সময় প্রতিবেদনে দেখেছি, আপনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন যে জলাবদ্ধতা সে কারণে সৃষ্টি হয় কিনা। জলাবদ্ধতা সেটা বিভিন্ন এলাকা ভিত্তিক হয়। যেমন আমাদের খালগুলো অনেক সময় ভরাট হয়ে গেছে, তারপর আমাদের যে বিভিন্ন এলাকা ভিত্তিক অনেক জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন যে পানির যে লাইন, সেই লাইনগুলা সমস্যা রয়ে গেছে। পাশাপাশি আমাদের এটা উপকূলীয় এলাকা, যার কারণে যদি সঠিক এবং কি যৌক্তিকভাবে এবং কি প্ল্যানিং করে পানি উন্নয়ন বোর্ড জলাবদ্ধতার বিষয়ে সিদ্ধান্ত নেয়, সে সমস্যাটা আশা করি সমাধান হবে। আমরা আশা করছি সেই সমস্যার সমাধান হবে। এখানে আরেকজনের সাথে আমরা কথা বলতে চাই যে যেহেতু অব্যবস্থাপনার কথা আসছে, অব্যবস্থাপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়, সেটি হচ্ছে দুর্নীতি। কি মনে করছেন, দুর্নীতি কতটুকু ছড়িয়েছে যার প্রেক্ষিতে অব্যবস্থাপনাটা ঠিক হচ্ছে না? ফেনীতে আমরা বিগত সময় যেটা দেখেছি যে এখানে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আমরা অনেক অপরিকল্পিত কাজ দেখেছি যেগুলো আসলে ফেনীবাসীর কোনো কল্যাণে আসেনি। বিশেষ করে এই মুহুরী প্রজেক্ট, আমরা আজকে যেখানে এই সময় টেলিভিশনের যে আয়োজনটা, এই মুহুরী প্রজেক্টকে ঘিরেও সরকারের হাজার হাজার কোটি টাকা এখানের প্রকল্প রয়েছে, কিন্তু যেগুলো মূলত আমাদের কৃষি উন্নয়নে সেভাবে কোনো ভূমিকা রাখেনি। এই মুহুরী প্রজেক্টের অনেক খাল রয়েছে যেগুলো বেদখল হয়ে গেছে, এবং এগুলো প্রতি বছরই খননের নামে এখানে কিন্তু কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। এবং জেলার আরও অন্যান্য অনেক প্রকল্পের ক্ষেত্রেও এরকম হয়েছে। আমরা এমনও শুনেছি যে এখানে এমন প্রকল্প নেওয়া হয়েছে যেখানে নামমাত্র প্রকল্প ছিল, কিন্তু কোনো কাজ না করেই এই টাকাগুলো লোপাট করা হয়েছে। এই ধরনের অনেক দুর্নীতির তথ্য আমরা শুনেছি। যে মনে করছেন সেক্ষেত্রে নতুন যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে কি এই হুঁশিয়ারি দেওয়া যায় যে এখন যে তরুণ সমাজ, তারা কিন্তু আর দুর্নীতি কোনোভাবেই প্রশ্রয় দিবে না? আমরা যেটা মনে করি যে 2024-এর 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, দেশের ছাত্র জনতা যেভাবে রুখে দাঁড়িয়েছে,
যে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে পালাতে বাধ্য হয়েছে, যে তাদের সীমাহীন দুর্নীতি এটার একটা অন্যতম কারণ ছিল। এখন যারা ক্ষমতায় আসবেন আগামী নির্বাচনের মাধ্যমে, তারাও যদি একইভাবে এ সকল দুর্নীতি বা লুটপাটের সঙ্গে জড়িয়ে পড়েন, তাদের জন্য একই বার্তা। নিশ্চয়ই আবারও এদেশের গণমানুষের কাছে তারা কোনোভাবে রেহাই পাবে না। এদেশের মানুষ একসময় না একসময়ে তারা তাদেরকে রুখে দাঁড়াবে এবং তাদের থেকেও শোচনীয় পরিণতি হবে যদি পরবর্তীতে কেউ এভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায়। আপনাকে কথা বলতে চাই, এখানে কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন। ফেনীতে সর্বশেষ 2024 সালে যে ভয়াবহ বন্যাটি আমরা দেখেছি, এ ধরনের বন্যা এর আগে দেখেছিলেন কখনো? না, এই ধরনের বন্যা আমার বয়স প্রায় 65, এই ধরনের বন্যা আর আমি কখনো দেখি নাই। এবং মুরব্বী, আপনার কাছে একটু জানতে চাই যে এই বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা কি কাটিয়ে ওঠা গেছে এখনো? জি না, এটা এখনো ক্ষতি হয়েছিল একটু যদি বলেন। এটা আমাদের ফসল হানি হয়েছে, বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু পরবর্তী আপনার সরকার মনে করেন ওইটার বরাদ্দ দিছে যে আপনার এই নেতাগুলো যে টাকাগুলো তুলছে আমাদের দুর্গত এলাকার জন্য কোনো সাহায্য আসে নাই সরকারের পক্ষ থেকে, ওই ধরনের কোনো সাহায্য সহানুভূতি। আচ্ছা, আরেকজনের কাছেও একটু কথা বলতে চাই, আরেকজনের সাথে কথা বলতে চাই, তার কাছে জানতে চাই এই যে বন্যার ভয়াবহতা কতটুকু কাটিয়ে ওঠা গেছে, রাস্তাঘাট কি ঠিক হয়েছে? রাস্তাঘাট অনেকটাই সংস্কার হয়েছে, এখনও অনেকগুলো রাস্তা বাকি আছে। তবে বন্যা আমাদের যথেষ্ট ক্ষতি সাধন করছে। যেখানে আমাদের মৎস্য প্রকল্পে যারা করছিল, আমি নিজে মৎস্য ব্যবসায়ী, আমাদের প্রায় 1.5 কোটি টাকার উপরে আমাদের একটা পুকুর থেকে চলে গেছে মাছ। তো ওই বন্যায় যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ক্ষতিগ্রস্ত থেকে আমরা এখনও কাটিয়ে উঠতে পারি নাই। আর এখনও পর্যন্ত ওই বন্যার জন্য যে বিভিন্ন আমাদের খালগুলো খনন করা দরকার স্বচ্ছভাবে। খাল খনন করতে গেলে দেখা যায় যে বাজেট হয়, যে বরাদ্দ হয়, সেই বরাদ্দগুলো সঠিকভাবে কাজ হয় না, সঠিকভাবে সংস্কার হয় না। সঠিকভাবে যদি সংস্কার হতো, আমাদের মাছ থেকে যদি দুর্নীতিটা চলে যেত, তাহলে সঠিকভাবে সংস্কার হলে তাহলে আমাদের এই প্রবলেমগুলো আর হতো না। তাহলে পানিগুলো স্বচ্ছভাবে চলে যেত। আমরা আর যে আমাদের ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে সেটা আগামী আরও 2-3 বছর বা 4 বছরও যে কাটিয়ে উঠবো, আমাদের এরকম সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আরও একটি বিষয় চলে আসছে যে যেহেতু তারা বলছেন যে খাল দখল হয়ে গেছে এবং আপনার খাল খনন হওয়ার বিষয়টির কথাও বলছে, তো আমরা একটু এখানকার ফেনীর ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রথমে কথা বলতে চাই যে ফেনীর ইতিহাস কি বলে, কি পরিমাণ নদ নদী খাল এখানে ছিল। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। ধন্যবাদ সময় সংবাদের এই আয়োজনে আসার জন্য। ফেনীতে কি পরিমাণ নদ নদী এবং খাল ছিল, বর্তমানে কি পরিমাণ অবশিষ্ট আছে? আচ্ছা, ফেনী একটি প্রাচীন জনপদ। 5000 বছর আগে এখানে বসতি স্থাপন হয়েছিল। ফেনী পর্যায়ক্রমে এখানে 6টা উপজেলা আছে এবং প্রত্যেক উপজেলাতে ফেনী মূলত নদীবেষ্টিত এলাকা। ফেনীতে কহুয়া, মুহুরী, ছোট ফেনী নদী, ফেনী নদী, সিলোনিয়া নদী পরিবেষ্টিত একটা এলাকা। এই অঞ্চলের লোকেরা মানে নদীর সাথে সংগ্রাম করে তারা আজকে এ পর্যায়ে এসেছে এবং আমরা যেখানে এই অনুষ্ঠানটা করছি এটা একটা সমুদ্র উপকূলীয় এলাকা, এটা চরাঞ্চল, এটা মুহুরী, এটা একসময় পানিতে ডুবে থাকতো। নিউজিল্যান্ডের এক ভদ্রলোক প্রকৌশলী হান্স ফান ডুফেইন 1985 সালে এখানে একটা মুহুরী বাঁধ প্রকল্প হয়। 1985 সালে এটা স্থাপিত হয়। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে প্রায় $20 মিলিয়ন এটাতে খরচ হয়। পরবর্তীতে ফেনী এখন মানে একটু বৃষ্টিতেই পানিতে ডুবে যায়। ফেনীর যতগুলা খাল আছে এটা অধিকাংশ ভরাট হয়ে গেছে। ফেনী শহরে যতগুলা ড্রেনেজ, প্রত্যেকটা ড্রেনেজ ব্যবস্থা সংকুচিত হয়ে গেছে, ময়লা আবর্জনা ফেলে, ফলে বৃষ্টি হইলেই এখন শহরের লোক ডুবে যায়। বিশেষ করে 2024 সালে তো ফেনীতে ভয়াবহ একটা বন্যা হয়েছে। বন্যার পরে ফেনীতে মানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা অন্য কোনো জেলার লোক হইলে এটা ওভারকাম করা কঠিন ছিল, কিন্তু ফেনীর লোকেরা বিদেশে থাকে, পর্যাপ্ত রিমিটেন্স পাঠায়, 5ম স্থান অধিকার করে আছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখান থেকে ফেনীর লোকেরা রিমিটেন্স পাঠায় না। আমি রেমিটেন্সের বিষয়ে আরেকজনের সাথে কথা বলবো। আপনাকে ধন্যবাদ। আমি আপনার থেকে একটু জানতে চাই যে এই বন্যার যে ভয়াবহতা, এটি তো ব্যবসা বাণিজ্যের উপর পড়েছে, শিক্ষা খাতের উপরে কি ধরনের ভয়াবহ প্রভাব পড়েছিল? ধন্যবাদ। আজকের এই প্রতিপাদ্য নিয়ে এসেছেন। আগামী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের প্রতি আমাদের ফেনী জেলাবাসীর কী চাওয়া পাওয়া আছে এর উপর ভিত্তি করে আজকের সময় ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা ফেনী মানুষ অত্যন্ত শিক্ষিত জনগোষ্ঠী হিসাবে নেতৃত্ব দিয়ে আসে সারা দেশের, এটা আমাদের বলার অপেক্ষা রাখে না। এবং ধর্মীয় দিক থেকেও ফেনী জেলার মানুষ অত্যন্ত প্রতিষ্ঠিত। কিন্তু আমরা বিশেষ করে আমাদের ফেনী জেলাটা অত্যন্ত বন্যাপ্রবণ
যার কারণে গত 24-এ যে বন্যা হয়েছে এই বন্যার কারণে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলো এত ক্ষতি হয়েছে এবং সরকারের পক্ষ থেকে 12,000 টাকা মানে বাজেট দেওয়া হয়েছিল, কিন্তু এই টাকাগুলো ফেরত গিয়েছে আমাদের প্রশাসনের ব্যর্থতার কারণে। এই জন্য ফেনীবাসী প্রাথমিক শিক্ষা, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলো যারা যে অবস্থা সবাই হয়েছে, কিন্তু তারা এই সুবিধাগুলো পায় নাই এবং টাকাগুলো। ধন্যবাদ। তা আপনি একটু তাহলে বলবেন যে পরবর্তী করণীয় কি, যে এই যে ক্ষতিটি কাটিয়ে ওঠার জন্য আসলে কি করা উচিত? ধন্যবাদ সময় টিভিকে। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর রাষ্ট্রীয় একটা আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা সঠিকভাবে নেই। বিশেষ করে বর্তমানে আপনার প্রাথমিক শিক্ষার যে অবস্থা চলতেছে সেখানে সমন্বিত শিক্ষাটা সবচেয়ে বেশি জরুরি, কিন্তু আমাদের মাঝে বিভাজন আছে। আমরা একটা অংশ ধর্মীয় অংশ নিয়ে আছি শুধুমাত্র, আরেকটা অংশ জেনারেল লাইনের শিক্ষা নিয়ে আছি। এই দুইটার সমন্বয় না থাকার কারণে মাঠ পর্যায়ে পাবলিকলি আমাদের মাঝে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। আর এর পাশাপাশি আমাদের এক শ্রেণীর অভিভাবক শুধুমাত্র তাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষার দিকে ধাবিত করতেছে, আরেক শ্রেণী আছে সংখ্যায় কম তারা, জি, এই বৈষম্যটা দূর করার জন্য বর্তমানে যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে, আমি তাদের কাছে আশা করব যে রাষ্ট্রীয় যে আইন আছে আইনের সঠিক প্রয়োগ শিক্ষাক্ষেত্রে যাতে তারা বাস্তবায়ন করে। এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা এবং আমাদের যে সাধারণ শিক্ষা এটা সমন্বয় যাতে কম্বাইন্ড শিক্ষার ব্যবস্থা যাতে চালু করা যায়। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু কথা বলতে চাই যে ফেনীর আসলে মৎস্য চাষের পাশাপাশি গবাদি পশু চাষও একটি বড় একটি সম্ভাবনার বিষয় ছিল ফেনীতে, তো সেটিও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোচারণ ভূমিও অনেক দখল হয়ে গেছে আমি যতটুকু জানি। এই বিষয়ে একটু আপনার বক্তব্য আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম। আসলে আগামীতে যারা জনপ্রতিনিধি এবং রাষ্ট্র পরিচালনা করবেন, আমি তাদের কাছে দাবি জানাবো যে আমাদের এই অঞ্চলে যে উপকূলীয় অঞ্চলটা একসময় ছিল প্রাকৃতিক খাবার, যেগুলো দিয়ে আমরা পুরা বাংলাদেশকে কন্ট্রোল করতে পারতাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো একসময় ভূমিদস্যুরা ছিল, তারা এই ভেড়া এবং মহিষ নিয়ে যেত। বর্তমানে অপরিকল্পিত মৎস্য চাষ এবং সরকারের অপরিকল্পিত যে মেগা প্রজেক্টগুলো আছে, বিশেষ করে শিল্পায়ন এবং বিদ্যুতায়ন, এই প্রকল্পগুলোর কারণে বর্তমানে ভেড়া এবং মহিষ একেবারে না বললে চলে, পাশাপাশি বিলুপ্ত হওয়ার পথে। পাশাপাশি আমাদের যে ইলিশ মাছ এবং নদীর মাছগুলা এই অপরিকল্পিত শিল্পায়নের কারণে এবং এই যে খাদ্যের অভাবে, বিশেষ করে যখন ভেড়া এবং মহিষ যে তারা খাওয়ার পরে যে নিষ্কাশন করতো, এগুলা দিয়ে কিন্তু ওই যে মৎস্যগুলা, নদীর মাছগুলা জীবন ধারণ করতে পারতো, খেতে পারতো এবং তারা এই প্রচুর পরিমাণে পোনা উৎপাদন করত। এবং আমরা কিন্তু অনেক ইলিশ মাছ একসময় দেখতাম অনেক নদীর মাঝে, কিন্তু এখন আমাদের দেশে সরকারের অনেক পরিকল্পনা নেওয়ার পরেও কিন্তু আমরা আর ইলিশ মাছ দেখি না, নদীর মাছগুলো দেখি না। তা আমি আগামীতে যারা জনপ্রতিনিধি হিসাবে আসবেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ হবে যে এই যে বাংলাদেশের যে এই অঞ্চলটাকে যে এভাবে মৎস্যর যে একটা অপরিকল্পিত ব্যবস্থাপনা যে মাছ চাষ করা হচ্ছে, এখানে যথেষ্ট পরিমাণে কেমিক্যাল আছে, এই কেমিক্যালগুলো দিয়ে নজরদারির মধ্যে আনা হয়। ধন্যবাদ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি আরও একজন বয়স্ক ব্যক্তি আছেন, আপনার সাথে আরেকবার একটু কথা বলতে চাই আমি আরও একবার। সেটি হচ্ছে যে আমরা আসার সময় দেখেছি যে অনেক জমি সেগুলো খনন করে মৎস্য প্রকল্পের জন্য হয়তো তৈরি করা হচ্ছে বা বালু বিক্রি করার বিষয়টি ঘটছে। এটি আসলে কতটুকু অ্যালার্মিং ফেনীবাসীর জন্য? বালু এগুলা আগে উঠাইছিল তো, ওই বালু এখন নতুন করে আর কোনো বালু উঠাইতেছে না। এটা অনেক সময় বালু ওই গত বছরের বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাবাসী, এই কারণে বালুটারে দায়ী করছে বেরি রাস্তা নষ্ট হয়ে যায় জন্য বালু তখন থেকে আর উঠাচ্ছে না। এগুলো আগে উঠানো বালুগুলো বিক্রি করতেছে সম্ভবত কীভাবে। আর মৎস্য চাষের নতুন করে এই উত্তর পাশে যেটা বেড়ির ভিতরে আর কোনো মৎস্য চাষের খনন করা হইতেছে না, দক্ষিণ পাশে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, একটু কথা বলতে চাই ফেনীর যোগাযোগ ব্যবস্থা নিয়ে। একটি মহাসড়ক এদিক দিয়ে যেহেতু গেছে এবং আমরা প্রায়শই দেখি যে নানান দুর্ঘটনার ঘটনাও ঘটে, যেহেতু দুই পাশেই উপজেলা আছে, এই বিষয়টি একটু আপনি বলুন। দুই পাশের যোগাযোগ ব্যবস্থা যেটা দুর্ঘটনা বলতে, আমি তো আসলে নদী ভাঙ্গন নিয়ে কাজ করতে, আপনি সেই বিষয়টি বলুন, আমি যোগাযোগ নিয়ে অবশ্যই। আমি ফেনী নদীর ভাঙ্গন নিয়ে 2010 সাল থেকে কাজ করে এসেছি। তো সেখানে আমার নদী ভাঙ্গনে বিশেষ করে 9 নং নবাবপুর, 8 নং আমিরাবাদ এবং আমরা এখন যেখানে আছি এটা হলো 7 নং সোনাগাজী ইউনিয়ন।
আমাদের এখানে নদী ভাঙ্গনের যে বিষয়টা, সেই বিষয়টা হলো একটা হলো অবৈধ নদীর বুকে জেগে ওঠা সরে অবৈধ মৎস্যকের তৈরি করা, আর দ্বিতীয় হলো বালু উত্তোলন, অবৈধ বালু উত্তোলন। আমরা 2010 সাল থেকে আমি এখানে অনেকগুলো অনুষ্ঠান করে মানববন্ধন করেছি। আমরা যেটা সরকারের কাছে আবেদন করেছি, উত্তরের দাবা কোম্পানি আছে, দাবা কোম্পানির পূর্ব দক্ষিণ কন্যা থেকে এখান থেকে একটা কলমিচর আছে, এই কলমিচর পর্যন্ত আমরা 2 কিলোমিটার নদী খনন লুপকাট পদ্ধতিতে পানি উন্নয়ন বোর্ড খনন করে বাঁকা নদী সোজা করবে বলছে। আমরা 22/9/2024 বাঁকা নদী সোজা করার কারণে নতুন চরও এখানে গড়ে উঠেছে। বাঁকা নদীটা সোজা করলে আমাদের 8 নং আমিরাবাদ, 9 নং নবাবপুর এবং 7 নং সোনাগাজীর মানচিত্রটা কিন্তু মানচিত্র থেকে গ্রামগুলো বিলীন হয়ে যাচ্ছে। এটার কারণ 2 কিলোমিটারের কারণে আমাদের এই নদী ভাঙ্গনটা, আমাদের এই নদীর চরটা ছিল এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পূর্বে। এটা ভাঙতে বেডির ফসা। আর যদি অতি দ্রুত এটার ব্যবস্থা না নেওয়া হয়, সমাধানটা একটু বলুন যে তাহলে কি করণীয়? সমাধানটা হলো দাবা কোম্পানির ওখান থেকে কলমিচর পর্যন্ত 2 কিলোমিটার নদী খনন করা। ধন্যবাদ। আমরা আশা করছি এই বিষয়টিতে যথাযথ নজর দেবে কর্তৃপক্ষ। আমরা আছি নির্বাচনের পথ চলায় এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ভোটারদের সাথে কথা বলছি। আমার আরেক সহকর্মী আছেন জয়পুরহাটে, শাহিদুল ইসলাম সবুজ, তার কাছে যেতে চাই সেখানকার নির্বাচনের খবর জানতে। উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাট, এটি বাংলাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা হিসেবেও পরিচিত। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাতি জয়পুরহাট জেলায় সংসদীয় আসন মাত্র 2টি। জয়পুরহাট সদর ও পাঁচবি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট 1 আসন। এ আসনে মোট ভোটারের সংখ্যা 4,66,000-এর মতো এবং এখানে কেন্দ্র রয়েছে মোট 151টি। অন্যদিকে জয়পুরহাটের কালাই খেতলালু আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট 2 আসন। এখানে মোট ভোটারের সংখ্যা 3.5 লাখের মতো এবং এখানে কেন্দ্র রয়েছে 104টি। এক্ষেত্রে আমরা যদি বলতে চাই, প্রতীক বরাদ্দের আগে থেকেই প্রার্থীরা বিভিন্ন কলাকৌশল অনুযায়ী মাঠে প্রচারণা চালিয়েছেন। তবে প্রতীক বরাদ্দের পর থেকেই তারা জোরে সোরে বিভিন্ন উঠান বৈঠক, জনসভা এবং মত বিনিময় করছেন প্রার্থীরা। আমরা আপনাদের জানিয়ে রাখতে পারি, জয়পুরহাট 1 আসনে মোট 5 জন প্রার্থী এবার ভোটের ময়দানে নেমেছেন। এদের মধ্যে জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বিএনপি থেকে তিনি মাঠে লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। অন্যদিকে জেলা জামাতের আমির ফজলুর রহমান সাইদ, উনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। আর আরেকজন এখানে আছেন সাবেকুন নাহার শিখা, তিনি স্বতন্ত্র প্রার্থী এবং একজনই নারী প্রার্থী। অন্যদিকে বাসদ মার্ক্সবাদী থেকে তৌফিকা দেওয়ান এবং বাসদের আরো একজন ওয়াজেদ পারভেজ, তারাও মাঠ চষে বেড়াচ্ছেন। এক্ষেত্রে আমরা বলতে পারি, তারা দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন সমাবেশে তারা ভোটারদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তবে জয়পুরহাটের ভোটাররা এবার অঙ্কটা করছেন অন্যভাবে, কেননা তারা আগামী সংসদ ত্রয়োদশ জাতীয় মোটামুটি জয়পুরহাট 1 আসন এবং 2 আসনে এই ছিল নির্বাচনী সর্বশেষ। দর্শক, আবারও আমরা এখানে কথা বলতে চাই এখানে যে সকল ভোটার রয়েছেন তাদের সাথে, এবং কিছু বিষয় আমরা যেগুলো প্রতিনিয়তই ফেনীর ব্যাপারে জেনে থাকি, যে দুর্ঘটনা, যেহেতু পাশ দিয়ে একটি মহাসড়ক বয়ে গেছে এবং মহাসড়ক যাওয়ার কারণে আশপাশের মানুষ যখন রাস্তা পার হতে হয় নানান দুর্ঘটনার ঘটনাও ঘটে। এই বিষয়টি নিয়ে একটু জানান। সালাম আলাইকুম, আমার নাম সুমন ফরাজি। আমি সোনাগাজীর অবস্থাটা নিয়ে একটু কথা বলতে চাই। বিগত 17 বছর শুধু আমরা উন্নয়নের ফুলঝুরি শুনেছি। সোনাগাজী বেগম খালেদা জিয়া জেলা হওয়ার কারণে সোনাগাজীর মানুষ সবসময় উন্নয়ন বঞ্চিত ছিল বিগত 17 বছরে। এখন আমাদের মেজর যে সমস্যাগুলা, যে সমাধান করবে আমরা আগামী দিনে তাকে আমরা এমপি বানাবো, এটাই আমাদের সিদ্ধান্ত। আরেকটা কয়েকটা বিষয় আমি তুলে ধরি আপনার মাধ্যমে। বিষয়গুলো হচ্ছে, একটু পয়েন্ট যদি বলেন যে কোন কোন বিষয় সমাধান জরুরি। জি, বিষয়গুলো হচ্ছে, ফেনী জেলাতে 5টা উপজেলার মধ্যে সোনাগাজী উপজেলাতে গ্যাস নেই। এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি, সোনাগাজীর সব মানুষের দাবি, আমাদের গ্যাস অত্যন্ত প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে, সোনাগাজীতে প্রায় সোনাগাজী নদী ভাঙ্গন কবলিত এলাকা হওয়ার কারণে সোনাগাজীতে প্রায় 3000 একর জমিন
ভূমিহীন, মানে এগুলা জলদস্যু ভূমিদস্যুদের আওতায়। তো এই জায়গাগুলো যদি দরিদ্র মানুষগুলোকে সরকার যদি বন্দোবস্ত দেয় আগামীতে, মানুষ ক্ষতিগ্রস্ত মানুষগুলো উপকৃত হবে। আরেকটা সমস্যা হচ্ছে বিগত দিনে যে গত বছর যে বন্যা গেছে, এই বন্যায় আমাদের এই এলাকাটা একবারে ডুবিয়েছিল। ওই নদী যে পলি মাটি জমে এই নদী ভরাট হয়ে গেছে। এখন আগামীতে আমরা এমন একজন লোককে নির্বাচিত করতে চাই যিনি ওই নদী খনন করে আমাদেরকে বন্যার হাত থেকে রক্ষা করবে। ধন্যবাদ আপনাকে। আরেকটু আচ্ছা, আরেকটা বিষয় শুনেন, আমরা যে এলাকাটাতে বসে রয়েছি এটা হচ্ছে 7 নং সোনাগাজী সদর ইউনিয়ন এলাকা। আমাদের এলাকাতে একটা স্কুল নাই, মানে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল নাই। আমরা আগামীতে যাকে এমপি করব তাকে উনি যেন আমাদের এই স্কুলটার ব্যাপারে একটু ধন্যবাদ। আমি স্কুলের বিষয়টি আরেকজনের থেকেও একটু জানতে চাই যে তিনি যে বিষয়টি বলছিলেন শিক্ষার বিষয়টি সোনাগাজীতে, এই বিষয়টি নিয়ে যদি আপনার কিছু বলার থাকে বলুন। আসলে শিক্ষার বিষয়টা তো সারা দেশব্যাপী মানে উন্নত করা উচিত। সেখানে সোনাগাজী এককভাবে না, সোনাগাজীতে যেসব শিক্ষার ক্ষেত্রে যেভাবে যেসব জায়গায় ঘাটতি রয়েছে সেসব ঘাটতিগুলো পূরণ করা অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যেতে চাই, আমরা জানি যে ফেনী সীমান্তবর্তী একটি এলাকা, বর্ডার রয়েছে আশপাশে, এবং এই বর্ডারের থাকার কারণে কি কোনো বড় ধরনের কুফল আছে যেটি আসলে অতি শীঘ্রই নজর দেওয়া উচিত? মাদকের বিস্তারের বিষয় আছে কিনা? অবশ্যই এগুলো তো বিস্তার মানে দেখাটা উচিত। ফেনীতে যে ধন্যবাদ। আপনি একটু যদি এগিয়ে আসেন, একটু বলুন যে প্রশ্নটি ওনাকে করেছিলাম যে যেহেতু বর্ডার এরিয়া, মাদক বিস্তারের কোনো বিষয় আছে কিনা, সেই বিষয়টি নিয়ে নজর দেওয়া উচিত কিনা। ধন্যবাদ। আমাদের ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম সীমান্তবর্তী এলাকা। আমরা জানি শুভপুর নদী থেকে শুরু করে ফেনী সদরের ধর্মপুর ইউনিয়ন পর্যন্ত যে ব্যাপক সীমান্ত এলাকা আছে, সেখানে দৃশ্যমান অদৃশ্যমান অনেক লোক আছে যারা কিনা এর সাথে জড়িত আছে। আমাদের উচিত সম্মিলিতভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য, যে কারণ না হলে আমাদের তরুণ সমাজ, বিশেষ করে তরুণ সমাজ আমরা কিন্তু অধঃপতন চলে যাচ্ছি। এছাড়াও এখানে অবৈধ পথে গরু এবং বিভিন্ন নিষিদ্ধ জিনিসপত্র আসে, যেগুলো আমাদের অনেক সময় পত্রিকাতে আসে আর অনেক আসে না। অনেক সময় অনেকে দেখে প্রকাশ করতে পারে, আবার অনেকে গোপনে এড়িয়ে যায়। আমাদের উচিত আমাদের সাধারণ জনগণকে এই ব্যাপারে উৎসাহ দেওয়া, বিশেষ করে প্রশাসনকে, বিজেপি প্রশাসনকে অনুরোধ করবো আপনারা আমাদের সাধারণ জনগণকে উৎসাহিত করুন যে আমরা যেন আপনাদেরকে গোপনে হোক, যেভাবে হোক আপনাদেরকে নজরদারিতে আনতে পারি যে আমাদের এই জায়গায় এটা হচ্ছে, আপনারা আসেন। ধন্যবাদ। অর্থাৎ চোরাচালান রোধে বিশেষ ব্যবস্থার কথা বলছিলেন তিনি। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি বললে আপনার সাথে কথা বলতে চাই যে একটু বলুন যে এই যে সীমান্তবর্তী এলাকায় এখানে একটা স্থলবন্দর তো আছে, এখানে তো একটি স্থলবন্দর আছে, সেই স্থলবন্দরের কোনো সুবিধা কি আসলে ফেনীবাসী পাচ্ছে কিনা? এখনো ফেনীবাসী স্থলবন্দর থেকে কোনো সুবিধা পাচ্ছে না, যেহেতু এটা মিরসরাই সীমান্তবর্তী অবস্থানে আছে। এখানে প্রত্যেক সুযোগ সুবিধাটা মিরসরাইয়ের লোক উপভোগ করতেছে। এখানে সোনাগাজী উপজেলা থেকে যে জায়গাগুলো অধিগ্রহণ করার কথা ছিল, ওই অধিগ্রহণের জায়গাগুলো করা হয় না। এটা সরকারি খাতায় বা পেন্ডিং অবস্থায় পড়ে আছে। আমরা বিশেষ করে জোর দাবি জানাই, যারা আগামীতে নির্বাচনে নির্বাচিত হয়ে আসবে, অবশ্যই আমাদের ফেনীর দক্ষিণে সোনাগাজী নদীভাঙ্গন এলাকা, এখানে সরকার যে অধিগ্রহণ করার কথা ছিল এটা সচল হবে, জনগণের মান উন্নয়ন হবে, রাস্তাঘাট সংস্কার হবে। ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাই, এখানে আরও ভোটাররা আছেন, তাদের সাথেও কথা বলবো। এবং যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো, যেহেতু আশপাশে অনেক নদ নদী বয়ে গেছে, আসলে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে ফেনীতে। সেক্ষেত্রে পর্যটনের বিষয়টি একটু জানতে চাই। আপনি একজন সম্মানিত নাগরিক হিসেবে ফেনীর একটু বলুন। ধন্যবাদ। আমার বিষয়টা হচ্ছে আমি একজন ড্রাইভার, মোটর গাড়ি চালাই, এখনও বর্তমানে গাড়ি চালাই। আমাদের ফেনী সোনাগাজী যে রোডটার ভিতরে যে রাস্তা, যে দুরাবস্থা এবং লাল ফলের যে দুরাবস্থা, আমার প্রতিনিয়ত ডেলিভারি অ্যাক্সিডেন্ট করছে, দুর্ঘটনা ঘটতেছে। আমাদের দাবি হলো সোনাগাজীর মানুষের পক্ষ থেকে, ড্রাইভারের পক্ষ থেকে লাল ফলের যেন ওভার ব্রিজ হয়, এটা আমার জোরালোভাবে দাবি ড্রাইভারের পক্ষ থেকে। এটা আমার কোন জায়গা থেকে কোন জায়গায় লাল ফল থেকে ওভার ব্রিজ, ফেরি যাতায়াতের, মানে লাল ফল থেকে ওভার ব্রিজ একটা ফেরি যাতায়াতের, তাহলে আমাদের ফেরি দুখার মতো ওইখানে আর কি। এবং এই যে ফেনী সড়কটিতে আমরা দেখেছি যে সার্ভিস লেন নেই, সেই সার্ভিস লেন এইটা মানে যদি মহিলা দেখলাম ওভার ব্রিজ করছে, আমাদের এখানে যদি ওভার ব্রিজটা হয় লাল ফলে, তাহলে আমাদের দুর্ঘটনাটা আমরা কি একটু বাঁচবো।
দৈনিক দুর্ঘটনা ঘটতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে, মানে আমাদের মানুষ দৈনিক ফোন করতেছে। এই জন্য আমাদের সবাই দাবি, আমাদের মোটর জগতের ড্রাইভার হিসাবে আমি একদম দাবি করতেছি। ধন্যবাদ আপনাকে, আশা করছি আপনার এই দাবি পূরণ হবে। আমি আরেকজন ব্যক্তি এখানে আছেন, সম্ভবত আপনি যখন বলছিলেন আপনি একজন প্রবাসী, আমরা শুরুতেই বলেছিলাম যে রেমিটেন্স আয়ের একটি সম্ভাবনা রয়েছে ফেনীতে, আপনি সেই বিষয়টি একটু বলুন। জি, আমরা ফেনী জেলাতে মনে করেন প্রত্যেক ঘরে 2-3 জন করে প্রবাসী আছি। অনেক রেমিটেন্স আছে, এই রেমিটেন্সটা কিন্তু ফেনী জেলাতে কোনো উন্নয়নের কাজে আসে না। যেমন রাস্তা, কলঘাট অনেক আমরা অবহেলিত। তো আমি আশা করব কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি যেন এগুলো আমাদের ভবিষ্যতে দেখে আমাদের জন্য। ধন্যবাদ। আমরা আরেকজনের আপনার কাছে একটু জানতে চাই, উনি যে বিষয়টি বলছিলেন যে আসলে রেমিটেন্সের খুব একটি উন্নয়ন এই ফেনীতে দেখছে না, তো সেটি নির্দিষ্ট করে বলতে পারেন যে সমস্যার সমাধানটি কোথায়? সমস্যার সমাধানটি আগামী যে নির্বাচনে আসবে, উনি যদি সরকার গঠন করে, উনি যদি বানায় দেয়, এটা আমরা ওদের কাছে এটাই পার্থক্য। আপনার কাছেও একটু যেতে চাই যে আপনার যে বিষয়টি বলছিলাম যে নদী আছে অনেক, পর্যটনের অনেক সম্ভাবনাও রয়েছে, সেদিকটিকে বিশেষ নজর দেওয়া উচিত কিনা? ধন্যবাদ। আমাদের এই যে মৌরি প্রজেক্ট যেটা, এটার অন্যতম একটা আমরা পর্যটক চাই, নিরাপদ চাই। যারা এখানে গেস্টেরা আসবে, এটার একটা নিরাপদ স্থান হিসাবে যেন এটা সরকার দেখে, এটাই আমাদের চাওয়া পাওয়া। ধন্যবাদ। আরও এখানে তরুণ ভোটার আছে, তরুণ ভোটারের কাছেও জানতে চাই, আপনারা এতক্ষণ নিশ্চয়ই আলোচনা শুনেছেন, যিনি নির্বাচিত জনপ্রতিনিধি আসবেন তার কাছে বিশেষ কোনো প্রত্যাশা আছে কিনা? মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মাদক প্রতিকার করা। বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রাম অঞ্চলে মাদকের বিস্তার বেড়ে চলছে, এর ফলে তরুণরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য আমরা সরকারের কাছে বা যে দল নির্বাচনে আসে তার কাছে একটাই চাওয়া, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মাদক প্রতিকার করা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আরও একজন এখানে আছেন, ওনার সাথেও কথা বলতে চাই, আপনার কোনো বিশেষ চাওয়া থাকলে সেই বিষয়টিও বলুন। ধন্যবাদ সময় সংবাদকে এরকম একটা আয়োজন করার জন্য। আমার কথা হচ্ছে, আমি একজন প্রবাসী পরিবারের সন্তান। আমাদের বাংলাদেশে প্রবাসীরা যেভাবে অবহেলিত, প্রবাসীদেরকে অনেক ক্লাস আপনার অনেক দেশে পড়ে রয়েছে, কেউ আনার কেউ নেই, যাতে অভিভাবক শূন্য না থাকে। এই বাংলাদেশের চালিকা শক্তিটা হচ্ছে প্রবাসীরা। এই প্রবাসীদেরকে যাতে যথাযথ মূল্যায়ন করা হয়, যারাই ক্ষমতা আসবে আমি তাদের কাছে এই অনুরোধটা করি। ধন্যবাদ। আর কয়েকদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর খুব বেশি দিন বাকি নেই। কেমন নির্বাচন চান? অবশ্যই আমরা সবাই শান্তিপূর্ণ নির্বাচন চাই, বিশেষ কিছু চাওয়ার থাকলে সেই বিষয়টি বলুন প্লিজ। সবাই তো শান্তি চায়, শান্তির জন্য তো সবাই নির্বাচন চায়। এখন আমাদের নির্বাচন আছে, নির্বাচন সবাই নির্বাচনের প্রয়োজন, নির্বাচন দিলে যে আসবে সে যে ভালো চালায়, এই আমাদের কামনা। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছ থেকেও একটু জানতে চাই যে সেই বিষয়টি একটু বলুন যে নির্বাচন, কেমন নির্বাচন চান? আমরা আনন্দমুখ 4 বছর 5 বছর অনেকবার ভোট হয়েছে, 4-5 বার আমরা ভোট দিতে পারি নাই। এবারে আমার জীবনের প্রথম ভোট, আমি আনন্দ উল্লাস করে ভোট দিমু, আমার জীবনের প্রথম ভোট। এটাই আমি চাই যে সুষ্ঠু নির্বাচন হোক এবারে। ধন্যবাদ। এখানে আরো কয়েকজন ব্যক্তি রয়েছেন, ওনার কাছেও আমি একটু জানতে চাই যে আপনার কোনো প্রত্যাশা থাকলে সেটি একটু বলুন। জি, আমাদের প্রত্যাশা আসলে অনেক, কারণ দীর্ঘদিন আমরা বঞ্চিত ছিলাম। আমরা চাই সর্বপ্রথম সোনাগাজী থেকে ফেনীর যে ফ্লাইওভার, লালপুর ফ্লাইওভারটা আমাদের জন্য খুবই জরুরি। এরপরে আমরা দীর্ঘদিন সময় আমাদের সোনাগাজী অবহেলিত ছিল, আমাদের এখানে গ্যাসের কোনো ব্যবস্থা নাই, প্রাকৃতিক গ্যাসগুলো আমরা ফেনী থেকে চলে যাই শহরের দিকে, আমরা বঞ্চিত। এরপরে বন্যাতে আমরা মৌরিবাদের স্থায়ী একটা মৌরিবাদ চাই, যেটা টেকসই হবে, একবার মৌরি নদী এবং ছোট ফেনী নদীর কোলঘেঁষে। যেই বন্যার যে একটি দুর্ভোগ পোহাতে হয়েছে, এটি আর কখনোই ফেনীবাসী দেখতে চায় না। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে আরও কয়েকজন ব্যক্তি রয়েছেন, আপনি ওনার সাথেও একটু কথা বলতে চাই যে কি ধরনের প্রত্যাশা আপনাদের রয়েছে? আমাদের প্রত্যাশা, আমাদের অনেক দিনের দাবি, আমাদের বাঁকা নদী সোজা চাই, নদী ভাঙ্গন রোধ চাই। এইদিকে অনেক জায়গা ভাঙি গেছে, এগুলা অবশ্যই আশা করি যে। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। যে দর্শক, নির্বাচনের পথ চলায় আজ আমরা ছিলাম ফেনী 3 আসনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা ভোটার রয়েছেন তারা খুব সুন্দরভাবে তাদের যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর কথা তারা বলেছেন, এবং তারা প্রত্যাশা করছে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যে তারা আজ যে সমস্যাগুলোর কথা বলেছেন সেই সমস্যা খুব দ্রুতই তারা সেই সমস্যাগুলোর সমাধান পাবেন। আজ আমরা ছিলাম ফেনী 3 আসনে, আগামীকাল আমরা থাকব লক্ষ্মীপুরে। দর্শক, আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচনের পথ চলায় আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সময়ের সঙ্গে থাকবেন।